যাদের কোম্পানির বা ব্যবসার জন্য আসলেই একটা ইআরপি, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি সফটওয়্যার দরকার, আমি আশা করব আপনারা আমার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কোম্পানি বা ব্যবসার একটা ভাইটাল পার্ট হচ্ছে একটা ভালো মানের ইআরপি সফটওয়্যার ব্যবহার করা, যেটাতে আপনার সিস্টেম অটোমেশনের জন্য থাকবে প্রয়োজনীয় সকল মডিউল এবং রিপোর্টস, থাকবে অ্যাডভান্স সিকিউরিটি প্রোটেকশন, রেগুলার সাপোর্ট এবং ভার্সন আপডেট। ট্রেডিং, প্রোডাকশন, এন্টারপ্রাইজ কিংবা সার্ভিস ওরিয়েন্টেড যে কোনো কোম্পানি বা ব্যবসার জন্য আমাদের এসপিএল ইআরপি সফটওয়্যারটি কেন আপনার সেরা চয়েস হতে পারে এই বিষয় নিয়ে আলাপ হবে পুরো ভিডিওতে। সংক্ষেপে দেখে নিব সফটওয়্যারটির মডিউল এবং ফিচারগুলো। আসুন শুরু করা যাক। আমাদের এসপিএল ইআরপি সফটওয়্যারটি ইনস্টল করা খুবই সহজ। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ডে। তো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমার ড্যাশবোর্ডে লগ ইন করছি। লগ ইন করার পর আপনি যদি কর্নারে খেয়াল করেন, দেখবেন এরকম একটা আইকন দেখতে পাবেন। এই আইকনটাতে ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করলেই ইনস্ট্যান্ট ইনস্টল হয়ে যাবে। আমরা যদি আমাদের ডেস্কটপ স্ক্রিনে খেয়াল করি, দেখবেন যে আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করেছি এটার আইকন এখানে দেখা যাচ্ছে। এই আইকনটাতে ডাবল ক্লিক করলেই সফটওয়্যারটি চালু হয়ে যাবে। সেম ওয়েতে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস, আইফোন, লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যাপল অপারেটিং সিস্টেম যে কোনো ডিভাইসে যে কোনো প্ল্যাটফর্মে ইনস্টল করতে পারবেন, যতবার খুশি ততবার। আমরা প্রথমেই পারচেস মডিউলটা নিয়ে কথা বলবো। যে কোনো প্রতিষ্ঠানের জন্য পারচেস মডিউল খুবই গুরুত্বপূর্ণ একটা মডিউল। যে কোনো কোম্পানিতেই কেনাকাটার বিষয়টা থাকবেই। এটা হতে পারে র মেটেরিয়াল পারচেস, হতে পারে অফিসের কনজিউমেবল আইটেম পারচেস, অথবা হতে পারে বিজনেস প্রোডাক্ট পারচেস যেটা আপনি সেল করবেন। তো আমরা যদি লেফট সাইডে খেয়াল করি, পারচেস মডিউলে প্রথমেই আছে সাপ্লায়ার নামে একটা অপশন। এই অপশনটা ব্যবহার করে বা এই উইন্ডোটা ব্যবহার করে আপনি সাপ্লায়ার ক্রিয়েট করতে পারবেন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠান যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি পরিচালনা করতে চান, তাহলে হয়তো আপনি আপনার কোনো একটা ডিপার্টমেন্ট বা কোনো একটা পার্সন কোনো একটা সাইট থেকে পারচেস করার পূর্বে ওই ম্যাটেরিয়ালটা রিকুইজিশন অ্যাসপেক্ট করবেন। তো সেজন্য রয়েছে রিকুইজিশন উইন্ডো। আমরা একটা প্রোডাক্ট পারচেস করার আগে সেই প্রোডাক্টটা রিকুইজিশন করি। তাহলে রিকুইজিশন করার জন্য আমি রিকুইজিশনে আসলাম। আসার পর এখানে দেখেন আমার যে উইন্ডোটা ওপেন হয়েছে, এখানে যে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নতুন রিকুইজিশন করার জন্য বাটন। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর আমার রিকুইজিশন তৈরি করার উইন্ডো চলে আসছে। আমি ধরেন হাসান সাহেবের জন্য রিকুইজিশনটা তৈরি করব এবং রিকুইজিশনটা হবে লোকাল পারচেস এবং প্রায়োরিটি থাকবে মিডিয়াম। এবং এই প্রোডাক্টটা আমি চাচ্ছি হচ্ছে 16 তারিখের মধ্যে। ধরেন হাসান সাহেবের জন্য প্রিন্টারের কালি প্রয়োজন, তো আমি আপাতত প্রিন্টারের কালি রিকুইজিশন করতেছি। তো আমি প্রোডাক্ট সিলেক্ট করলাম, আমার প্রোডাক্ট দরকার ধরেন 2টা। তো আপনি চাইলে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, কোনো চার্জ থাকলে চার্জ অ্যাড করতে পারবেন। তো আমি ওইরকম জটিলতায় যাচ্ছি না, আমি জাস্ট একটা প্রোডাক্ট রিকুইজিশন করতেছি। তো এখানে যে শুধু অফিস কনজিউমেবল রিকুইজিশন করা যাবে তা না, এখানে আপনি জেনারেল ইনভেন্টরি রিকুইজিশন করতে পারবেন, র মেটেরিয়াল করতে পারবেন, তারপর আদার্স আরও যা যা আছে যে কোনো প্রোডাক্ট রিকুইজিশন করতে পারবেন। তো রিকুইজিশন তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমার রিকুইজিশন, এটা প্রিন্ট ভার্সন। আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন, চাইলে এক্সেলে ইম্পোর্টও করতে পারবেন, এটা এক্সেলে চলে আসবে। ঠিক আছে, আমাদের রিকুইজিশন করা শেষ। আমরা এবার পারচেস করব। পারচেস করার জন্য পারচেস অর্ডার তৈরি করতে হবে। তো আমি চলে আসলাম পারচেস অর্ডারে, এসে নতুন পারচেস অর্ডার এখান থেকে নিউ বাটনে ক্লিক করলাম। এইবার আমি সিলেক্ট করছি যে প্রোডাক্টটা কাদের থেকে পারচেস করব এবং ডেলিভারি অ্যাড্রেস এগুলো আমি কিছুই আপাতত দিচ্ছি না। এখানে চাইলে আরও কিন্তু প্রোডাক্ট অ্যাড করা যেত, আমি শুধুমাত্র একটা প্রোডাক্টে পারচেস অর্ডার করছি। ঠিক আছে, হয়ে গেল আমাদের পারচেস অর্ডার। এই হচ্ছে আমাদের পারচেস অর্ডার। এখানে সব ধরনের ইনফরমেশান আছে, কাদের থেকে প্রোডাক্টটা কিনতেছি, কোথাকার জন্য কিনতেছি, কোন প্রোডাক্টটা কিনতেছি, তারপর প্রোডাক্টের প্রাইস কত, ভ্যাট কত, ডিসকাউন্ট কত, টোটাল প্রাইস কত বা টোটাল পেয়েবেল কত। তো এই হচ্ছে আমার পারচেস অর্ডার। পারচেস অর্ডার করার পর আমরা কিন্তু চলে যাব পারচেস ইনভয়েসে, কারণ আমরা 2টা প্রোডাক্ট অর্ডার করছি। এটা হয়তো 2বারে আসতে পারে, 2বারে আসুক, 3বারে আসুক, যে কয়বারে আসে, যে কয়টা প্রোডাক্ট আসে ওগুলো আমরা পারচেস ইনভয়েস করে করে রিসিভ করব। তো আমরা পারচেস ইনভয়েস একটা করি। পারচেস অর্ডার জাস্ট একটা অর্ডার,
পারচেস ইনভয়েস যখন আমরা করব তখন কিন্তু আমাদের লাইবিলিটিস ক্রিয়েট হয়ে যাবে, ডিসকাউন্ট থাকলে ওই ডিসকাউন্টটা পোস্টিং হয়ে যাবে, অ্যাকাউন্টিংয়ের যেই জায়গায় হিট করা দরকার সব জায়গায় হিট হয়ে যাবে, অটোমেটিক্যালি সব ক্যালকুলেশনও কমপ্লিট হয়ে যাবে বিহাইন্ড দ্য সিন। তো আমরা একটা পারচেস ইনভয়েস করি এবং এটা করার পর কি কি হইলো এটা আমরা পরে দেখতেছি। আমার যে পারচেস অর্ডার ছিল ওই অর্ডারটা ছিল অর্ডার নাম্বার 2। আমি অর্ডার আইডিটা এখানে ইনপুট দিলাম এবং এই প্রোডাক্টটা আমরা রিসিভ করব হচ্ছে হেড অফিস ওয়্যার হাউসে। আমরা ধরে নিচ্ছি যে প্রিন্টারের যে কালি দুইটা আমরা অর্ডার করলাম এই দুইটা একসাথেই আমাদের সাপ্লায়ার যিনি ওনারা পাঠিয়ে দিয়েছে, তো সেজন্য একসাথেই আমরা ইনভয়েস করে নিচ্ছি। আমার পারচেস ইনভয়েস হয়ে গেছে, এই হচ্ছে আমার পারচেস ইনভয়েস। এবং পারচেস ইনভয়েস করার পর আমি যদি সাপ্লায়ারের লেজারটা দেখি, সাপ্লায়ারের লেজার কিন্তু আপডেট হয়ে গেছে। এই যে দেখেন এখন আমার সাপ্লায়ার 2000 টাকা আমাদের কাছে পাবে, 2000 টাকার পেয়েবেল ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু তারা 2000 টাকা আমাদের কাছে পাবে, আমরা সাপ্লায়ারকে কিছু পেমেন্ট করি। পেমেন্ট করার জন্য আমরা চলে যাব সাপ্লায়ার পেমেন্ট অপশনে। অ্যামাউন্ট যেহেতু 2000 টাকা ছিল, আমরা মনে করতেছি যে আমরা আপাতত 1000 টাকা পেমেন্ট করলাম। আমরা 2000 টাকার মধ্যে 1000 টাকার পেমেন্ট দিই, 50% পেমেন্ট দিচ্ছি। এবং পেমেন্টটা আমরা পেটি ক্যাশ থেকে, আমরা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দিতে পারি, আমাদের পেটি ক্যাশ আরও যদি থাকে ওই সব পেটি ক্যাশ ইউজ করতে পারি। তো আমি আপাতত জেনারেল পেটি ক্যাশ ইউজ করতেছি। ঠিক আছে, আমাদের পেমেন্ট করা হয়ে গেছে। আমরা যদি পেমেন্ট স্লিপটা দেখি, আমাদের পেমেন্ট স্লিপটা হচ্ছে এরকম। এখানে দেখা যাচ্ছে কাদেরকে আমরা পেমেন্ট দিয়েছি এবং কত টাকা দিয়েছি এইগুলোর ইনফরমেশন দেখা যাচ্ছে। আমরা চাইলে এটা প্রিন্টও করতে পারবো। তো চলেন এবার সাপ্লায়ারের লেজারটা আর একবার একটু চেক করি। দেখেন আমরা 2000 টাকার প্রোডাক্ট পারচেসের পর 1000 টাকা পেমেন্ট করেছি, যেটা ডেবিট হয়েছে এবং আমাদের ফাইনালি ব্যালেন্স এখন 1000 টাকা। আমাদের এখানে পারচেস রিটার্ন অপশন রয়েছে। আমরা যদি চাই যে আমাদের কিছু প্রোডাক্ট আমরা রিটার্ন দেখাবো, রিটার্ন দেখাতে পারবো। আবার অনেক সময় আমরা সাপ্লায়ারদেরকে যদি অতিরিক্ত টাকা পেমেন্ট করে ফেলি, আমরা তাদের থেকে আবার টাকা ফেরত নিতে পারবো মানি রিসিটের মাধ্যমে। তো এই কাজগুলো আমরা পারচেস মডিউল থেকে করতে পারবো। আমরা ইনভেন্টরি ওয়াইজ রিপোর্ট দেখতে পারবো। সাপ্লায়ারদের যেরকম লেজার ছিল, ইনভেন্টরিরও ওইরকম লেজার আছে। আমরা যদি আমাদের ইঙ্ক যেটা, এটা লেজারটা দেখি, আমরা দেখতে পাবো যে আমরা ইঙ্ক পারচেস করেছি 2 পিস এবং এই 2 পিসই আমাদের স্টকে আছে। আমরা যখন ইনভেন্টরিগুলো কনজিউম দেখাবো তখন আমাদের এখান থেকে ইনভেন্টরি কমে যাবে, স্টক কমে যাবে। আবার সেল করে দিল ইনভেন্টরি কমে যাবে। তো এই হচ্ছে আমাদের পারচেস মডিউলের মোটামুটি একটা ধারণা। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী মডিউল, সেলস মডিউলে। আমরা দেখতে পাচ্ছি যে সেলস মডিউলেও পারচেস মডিউলের মতো অনেক ফাংশনালিটি রয়েছে, অনেকগুলাই হুবহু মিলে যাবে। তো যেমন সেলস মডিউলে আমরা সাপ্লায়ার ক্রিয়েট করেছিলাম, এখানে কাস্টমার ক্রিয়েট করা যায়। আমি আপাতত একটা কাস্টমার ক্রিয়েট করে রেখেছি। কাস্টমার আরও ক্রিয়েট করতে চাইলে এই বাটনে ক্লিক করতে হবে, প্লাস বাটনে। দেখেন একজন কাস্টমার ক্রিয়েট করতে গেলে আপনি চাইলে খুব সহজেও ক্রিয়েট করতে পারেন, আবার অনেক ইনফরমেশন দিয়েও ক্রিয়েট করতে পারেন। আমি যদি একটা কাস্টমার ক্রিয়েট করি, আমার কিন্তু এই 3টা ইনফরমেশন দিলেই হয়ে যাচ্ছে। আমি চাইলে আরও আদার্স ইনফরমেশন স্টোর করে রাখতে পারবো ফিউচারের কথা চিন্তা করে। আমি আপাতত অল্প ইনফরমেশন দিয়ে আরেকটা কাস্টমার ক্রিয়েট করে নিলাম। আমাদের কাস্টমার তো ক্রিয়েট হয়ে গেল, আমরা কিন্তু চাইলে কাস্টমারকে কোটেশন দিতে পারি। আমাদের সার্ভিস হোক, প্রোডাক্ট হোক, এগুলোর কিন্তু কোটেশন তৈরি করা যাবে সেলস মডিউলের এই কোটেশন অপশন থেকে। এই কোটেশন উইন্ডোতে এসে আমরা একটা নতুন কোটেশন তৈরি করতে চাইলে প্লাস বাটনে চলে যাব। চলে গিয়ে আমরা কাকে কোটেশন করতে চাচ্ছি তার ইনফরমেশন দিয়ে এখানে দেখেন প্রোডাক্ট সিলেক্ট করে আমি কিন্তু অনায়াসেই একটা কোটেশন তৈরি করতে পারি। আমি কোটেশন তৈরি করছি না, কারণ রিকুইজিশন আর কোটেশন অলমোস্ট সেম, সেজন্য আমি সরাসরি সেলস অর্ডারে চলে যাচ্ছি। চট করে একটা সেলস অর্ডার তৈরি করে নিই।
আমরা জনাব হাসনাত সাহেবের কাছে কিছু ইট বিক্রি করি। ধরে নিচ্ছি যে আমার কোম্পানি ইট সেলস করে, তো আমি হাসনাত সাহেবের কাছে কিছু পরিমাণ ইট বিক্রি 1000 ইট সেলস করি। তো আমি একটা প্রোডাক্ট দিয়ে সেলস অর্ডারটা তৈরি করতেছি। আমি যখন সাবমিট করবো আমার সেলস অর্ডার তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমার সেলস অর্ডার, যেটা প্রিন্ট করে আমি কাস্টমারকে দিয়ে দিতে পারবো। তো সেলস অর্ডার হয়ে গেল। সেলস অর্ডার হওয়ার পর আমি যখন আস্তে আস্তে ইট পাঠানো শুরু করব, তখন কিন্তু আমি সেলস ইনভয়েস করতে হবে। তো এই হচ্ছে আমার সেলস ইনভয়েসের অপশন। আমি চলে যাচ্ছি নতুন ইনভয়েস করার জন্য। আমি এখানে আমার অর্ডার আইডিটা দিয়ে দিচ্ছি। তো অর্ডার আইডি দিয়ে দিলে আমার অর্ডারের যে ডেটা লোড হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি যে হেড অফিস ওয়্যার হাউস থেকে আমি আমার ম্যাটেরিয়ালগুলো পাঠাবো। তো আমার অর্ডারে একটাই ম্যাটেরিয়াল ছিল, ফার্স্ট ক্লাস ব্রিক। তো এটা যেহেতু 500 করে পাঠাবো, আমি 500 সিলেক্ট করলাম, করে আমি এগুলোকে এনে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের সেলস ইনভয়েস। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা যে সেলসটা করলাম এটা কিন্তু আমাদের ম্যাটেরিয়ালটা স্টকে থাকতে হবে। আমরা হয় এটাকে পারচেস করে কিনে আনছি বিক্রি করার উদ্দেশ্যে, অথবা আমরা এখানে প্রোডাকশন করছি। আমাদের কিন্তু প্রোডাকশন মডিউলও আছে। এই প্রোডাকশন মডিউলে যখন আমি প্রোডাকশন এন্ট্রি দিব, প্রোডাকশন এন্ট্রি দিলে তখন আমার স্টকে ম্যাটেরিয়াল ঢুকে যাবে বা ইনভেন্টরি আইটেম ঢুকে যাবে, ওইটা আমি সেল করতে পারবো। আমার যদি স্টকে পর্যাপ্ত ম্যাটেরিয়াল না থাকে তাহলে কিন্তু আমি সেলস ইনভয়েস করতে পারবো না। তো ঠিক আছে, প্রোডাকশন মডিউল যখন আমরা দেখব তখন দেখতে পাবো যে আমরা কিভাবে প্রোডাকশন এন্ট্রি দিচ্ছি আর কিভাবে প্রোডাকশনটা কনভার্ট হচ্ছে, আমার র ম্যাটেরিয়ালগুলো কিভাবে কনভার্ট হয়ে ফিনিশ গুডে রূপান্তরিত হচ্ছে। তো আমরা আবার চলে যাচ্ছি সেলস মডিউলে। আমাদের কিন্তু একটা সেলস ইনভয়েস হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এখনকার সেলস ইনভয়েসটা। চলেন এবার একটু দেখে নেওয়া যাক যে সেলস ইনভয়েস করার পর আমাদের হাসনাত সাহেবের লেজার স্টেটমেন্ট কি দাঁড়ালো। আমরা মিস্টার হাসনাত সাহেবের কাছে সেলস অর্ডার 1 এবং সেলস ইনভয়েস 3 এর মারফত 3025 টাকার ব্রিক্স সেল করছি, যেটা এখন 3025 টাকা আমরা ওনার কাছে পাবো, ব্যালেন্স দেখাচ্ছে। এবার ওনার থেকে কিছু টাকা রিসিভ করি, 3000 টাকা রিসিভ করি। 3000 টাকা রিসিভ করার জন্য আমরা কাস্টমার মানি রিসিটে চলে যাব। এখান থেকে একটা মানি রিসিট তৈরি করব। কাস্টমার হচ্ছে মিস্টার হাসনাত এবং অর্ডার নং হচ্ছে ওনার 1। অ্যামাউন্ট ধরেন 3000 টাকা আমরা রিসিভ করব, এবং টাকাটা আমরা ক্যাশেও চাইলে রিসিভ করতে পারি, চাইলে আমরা ব্যাংকেও রিসিভ করতে পারি। আমি আপাতত ক্যাশ বুকে রিসিভ করতেছি। এই হচ্ছে আমাদের কাস্টমারের মানি রিসিট, হাসনাত সাহেব থেকে 3000 টাকা রিসিভ করার মানি রিসিট। তো এবার আবার একটু আমরা কাস্টমার লেজারটা চেক করি। মিস্টার হাসনাত সাহেবের আজকের দিনের লেজার কি হইলো। ওনার কাছে আরও আমরা 25 টাকা পাবো, কারণ ওনার কাছে আমরা পাওনা হয়েছিলাম 3025 টাকা। ওনার থেকে 3000 টাকা রিসিভ করা হয়েছে এবং 25 টাকা এখন ফাইনালি ওনার কাছে আমরা আরও পাবো। এই হচ্ছে ওনার ব্যালেন্স। আমরা কিন্তু চাইলে ইনভেন্টরি ওয়াইজ রিপোর্টও দেখতে পারি। এই হচ্ছে আজকের দিনের ইনভেন্টরি রিপোর্ট। আমরা 5000 ব্রিক্স প্রোডাকশন করেছিলাম এবং সেখান থেকে 500 ব্রিক্স সেল করছি। আর প্রিভিয়াসলি ওপেনিং ব্যালেন্স ছিল 500। তো 500 থেকে 5000 যোগ হয়ে 5500 হয়েছে, তারপর আরও 500 সেল করাতে এখন ফাইনালি আমাদের স্টকে আরও 5000 ব্রিক্স আছে। তো আমরা এখানে সেলস অর্ডার, সেলস ইনভয়েস এবং কাস্টমার রিপোর্ট, ইনভেন্টরি ওয়াইজ রিপোর্ট, এগুলা আপাতত এগুলা মাত্র দেখলাম। আমাদের কিন্তু আরও অপশন আছে, যেমন আমরা চাইলে সেলস রিটার্ন করতে পারবো। তারপর কাস্টমার থেকে যদি অতিরিক্ত টাকা রিসিভ করে ফেলি তাইলে কাস্টমারকে আমরা আবার টাকা ফেরতও দিতে পারবো কাস্টমার পে স্লিপ দিয়ে। আর তাছাড়া আদার্স আরও রিপোর্টগুলো দেখতে পারবো। সেলস কিন্তু আমরা সেলস মডিউল থেকে যে শুধু করতে পারবো তা না, সেলস করার জন্য আমাদের আরেকটা ডেডিকেটেড মডিউল রয়েছে, ওটা হচ্ছে পজ মডিউল। আপনার যদি রিটেল শপ বা এরকম কোনো কিছু হয় তাইলে কিন্তু আপনি পজ মডিউলটা ইউজ করেও
সেলস করতে পারবেন। যেমন পজ উইন্ডোতে গেলে আমরা কিন্তু চাইলেই বিভিন্ন জিনিস সেল করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল সেলস মডিউল। তার পরবর্তীতে আমরা প্রোডাকশন এবং ইনভেন্টরি মডিউলটা দেখব। চলে আসলাম প্রোডাকশন মডিউলে। দেখেন, আমরা আমাদের ইনভেন্টরি বা প্রোডাক্ট যেগুলো আছে এগুলোর স্টক দুইভাবে বাড়াইতে পারি। আমরা আইদার এটা পারচেস করতে পারি অথবা প্রোডাকশন করতে পারি। তো কোনো একটা ইনভেন্টরি বা প্রোডাক্ট সেল করার জন্য আপনার কিন্তু স্টক থাকা লাগবে, পর্যাপ্ত স্টক থাকা লাগবে। তো আমরা পারচেস বা প্রোডাকশন করে ওইটার স্টকটা বাড়াইতে পারি। আমরা ইতিপূর্বে পারচেস মডিউলটা নিয়ে আলাপ করেছি, তো এখানে এখন আমরা প্রোডাকশন মডিউলটা দেখব। তো চলেন, আমরা প্রথমে যে উইন্ডোটাতে আছি সেটা হচ্ছে প্রোডাকশন প্রোফাইল। আমরা একটা প্রোডাকশন করার জন্য এটার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং পরবর্তীতে প্রোডাকশন এন্ট্রিগুলো এই প্রোফাইল ধরে ধরে হবে এবং আমাদের কাজটা খুবই সহজ হয়ে যাবে। তো চলেন আমরা একটা প্রোডাক্ট প্রোফাইল তৈরি করি। আমি এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে রেখেছি, সেটা একটা ইটের প্রোফাইল। এই প্রোফাইলটা যদি দেখি, আমি দেখতে পাচ্ছি যে আমি ধরে নিচ্ছি যে একটা ইট তৈরি করার জন্য মাটি লাগে 2 রকম এবং বালি লাগে। এমনি আমি একটা ডামি ইনফরমেশন এখানে সেট করে রাখছি। তো আপনি যখন প্রোডাক্ট প্রোফাইল তৈরি করবেন তখন আপনি আপনার কোম্পানির যে প্রোডাক্ট এটার রিয়েল ইনফরমেশন দিয়ে আপনি প্রোডাক্টের প্রোফাইলটা তৈরি করবেন। আমি এখানে জাস্ট ডামি ইনফরমেশন সেট করে একটা প্রোডাক্ট তৈরি করেছি। আমি আরেকটা প্রোডাক্ট তৈরি করি, ধরে নিচ্ছি যে আমার কোম্পানি ইট তৈরি করে। তো আপনার কোম্পানি যা তৈরি করে বা যে প্রোডাকশন করে আপনি ওই প্রোডাক্টগুলো তৈরি করবেন এখান থেকে। আমি আরেকটা প্রোডাক্ট প্রোফাইল তৈরি করে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে ওটা সেকেন্ড ক্লাস ব্রিক্স এবং নিচে সেট করে দিচ্ছি যে সেকেন্ড ক্লাস ব্রিক তৈরি করতে কী কী ইনগ্রেডিয়েন্ট দরকার হয়। তো আমি আবারও বলছি যে আমি আসলে জানি না যে একটা ইট বা 1000 ইট তৈরি করতে কী পরিমাণ ম্যাটেরিয়াল, কী কী জিনিস লাগে। আমি জাস্ট ডামি ইনফরমেশন দিচ্ছি এখানে। আপনি যখন আপনার কোম্পানির জন্য প্রোডাকশন প্রোফাইল বা প্রোডাক্ট প্রোফাইল তৈরি করবেন তখন আপনার রিয়েল ইনফরমেশন দিয়ে এটা প্রোফাইলটা তৈরি করবেন। এই প্রোফাইলটা কোথায় ইউজ হবে? আমরা যখন একটা প্রোডাকশন করব তখন আমাদের র ম্যাটেরিয়াল কিন্তু কনভার্ট হয়ে একটা ফিনিশ গুডস উৎপন্ন হয়। তো যেই র ম্যাটেরিয়ালগুলো কনভার্ট হয়ে আমার ফিনিশ গুডসটা তৈরি হবে, ওই র ম্যাটেরিয়ালগুলোর একটা টেন্টেটিভ কোয়ান্টিটি এখানে আমরা দিয়ে রাখছি। পরে কিন্তু প্রোডাকশন এন্ট্রি যখন দিব আমি কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবো। আমি জাস্ট এই প্রোফাইলটা তৈরি করছি আমার ফিউচার কাজগুলো সহজ করে নেওয়ার জন্য। আমি দুটাই রেখে দিচ্ছি আর বাড়াচ্ছি না। আমাদের আরেকটা প্রোডাক্ট প্রোফাইল তৈরি হয়ে গেল। এবার আমরা প্রোডাকশন এন্ট্রি দিব। প্রোডাকশন এন্ট্রি দেওয়ার জন্য চলে আসলাম উইন্ডোতে। আসার পর আমি প্রিভিয়াস এখানে 2টা এন্ট্রি দেখা যাচ্ছে, আমি আগে দিয়েছিলাম এগুলো। তো আমি একটা দেখাই আপনাদের। এটা যদি ওপেন করি, দেখেন এখানে ফার্স্ট ক্লাস ব্রিক তৈরি হয়েছে বা কোয়ান্টিটি ইন হয়েছে 5000। আমার যে র ম্যাটেরিয়ালগুলো ছিল ওগুলা কমে গেছে বা আউট হয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে আমার র ম্যাটেরিয়ালগুলো কমবে এবং আমার ফিনিশ গুডস যেটা ওটা বাড়বে। এখানে সেই কাজটাই হয়েছে। আমরা আরেকটা এন্ট্রি দেই। আমি ধরে নিচ্ছি যে 5000 কোয়ান্টিটি প্রোডাকশন হয়েছে। আমরা যে প্রোডাক্ট প্রোফাইলটা সিলেক্ট করেছি ওইটার ইনফরমেশন কিন্তু চলে আসছে। আমি চাইলে এখানে কোয়ান্টিটি কম বেশি করতে পারি। আমার অ্যাকচুয়ালি যা খরচ হয়েছে ওইটা আমি এখানে দিয়ে দেওয়ার কথা ছিল, আমি দিচ্ছি না। আমার এখানে 10 CFT করে খরচ হয়েছে আমি ধরে নিচ্ছি। আমি যখন সাবমিট দিব এবং এই প্রোডাকশন হয়ে কোন ওয়্যার হাউসে ঢুকছে ওইটা আমি এখান থেকে দেখায় দিতে হবে। আমি দেখায় দিলাম। ব্যাস, আমার প্রোডাকশন এন্ট্রি হয়ে গেল। আমি এটা যদি ওপেন করি দেখব যে আমার 500 সেকেন্ড ক্লাস ব্রিক উৎপন্ন হয়েছে বা প্রোডাকশন হয়েছে, আমার র ম্যাটেরিয়ালসগুলো কমে গেছে। তো এই হচ্ছে প্রোডাকশন প্রোফাইল এবং প্রোডাকশন এন্ট্রি। আমরা চাইলে কিন্তু প্রোডাকশন রিপোর্টটাও দেখতে পারি। প্রোডাক্ট সিলেক্ট করলাম, করে আমি যখন জেনারেট রিপোর্ট দিব তখন আমার প্রোডাকশন রিপোর্টটা এরকম দেখাবে যে আমার 500 কোয়ান্টিটি প্রোডাকশন হয়েছে এবং ব্যালেন্স 500। তো এই গেল আমার প্রোডাকশন মডিউল। আমরা এবার চলে যাব ইনভেন্টরি মডিউলে। ইনভেন্টরি মডিউলের প্রথম যে উইন্ডোটা সেটা হচ্ছে ইনভেন্টরি র্যাক। আমাদের যে ইনভেন্টরিগুলো সেগুলো কিন্তু ওয়্যার হাউসে বিভিন্ন র্যাক বা বিভিন্ন সেকশন অনুযায়ী বা সেকশন ওয়াইজ এগুলোকে সাজানো থাকে বা সাজিয়ে রাখা হয়। তো চাইলে র্যাক ক্রিয়েট করে করে কোন ইনভেন্টরি আইটেমটা কোন র্যাকে আছে এটা আমরা এখান থেকে প্রোফাইল তৈরি করে করে অ্যাসাইন করে দিতে পারবো। তারপরে হচ্ছে ইনভেন্টরি প্রোফাইল। আমরা যে ইনভেন্টরিগুলো ক্রিয়েট করবো এই ইনভেন্টরিগুলো এখানে দেখা যাবে।
সমস্ত ইনভেন্টরি লিস্ট এখানে পাওয়া যাবে। আমরা চাইলে নতুন ইনভেন্টরি ক্রিয়েট করতে পারি। এখানে বিস্তারিত ইনফরমেশন দিয়ে প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলা যায়, খুব সহজ। এই ইনভেন্টরি আইটেমগুলো বিজনেস প্রোডাক্ট হইতে পারে, আপনার র ম্যাটেরিয়ালস হইতে পারে, অফিস কনজিউমেবল হইতে পারে, আদার্স আরও এক্সেট্রা ইনভেন্টরি আইটেম হইতে পারে। সব ধরনের ইনভেন্টরি আইটেম রেজিস্টার করতে হবে এখান থেকে। তারপরে হচ্ছে ইনভেন্টরি মুভমেন্ট। ইনভেন্টরি আমরা পারচেস করলাম, প্রোডাকশন করলাম। এখন এমনও তো হইতে পারে যে আমার এক ওয়্যার হাউস থেকে অন্য ওয়্যার হাউসে আমার ইনভেন্টরি ট্রান্সফার করতে হবে, তখন আমরা এই ইনভেন্টরি মুভমেন্ট উইন্ডোটা ইউজ করব। ইনভেন্টরি মুভমেন্ট উইন্ডোটা ইউজ করে আমরা এক ওয়্যার হাউস থেকে অন্য ওয়্যার হাউসে ম্যাটেরিয়াল ট্রান্সফার দেখাইতে পারি। সফটওয়্যারটি মাল্টি ব্রাঞ্চ এবং মাল্টি ওয়্যার হাউস সাপোর্ট করায় আপনি ইজিলি একটা ওয়্যার হাউস বা একটা ব্রাঞ্চের সাথে আরেকটা ওয়্যার হাউস খুবই সহজে কমিউনিকেট করতে পারবেন বা বিভিন্ন ট্রানজ্যাকশন করতে পারবেন। তারপরে হচ্ছে ইনভেন্টরি কনজাম্পশন। ইনভেন্টরি কনজাম্পশন হচ্ছে আমরা তো ইনভেন্টরি কিনলাম, পারচেস করলাম অথবা প্রোডাকশন করলাম। এখন এগুলা সেলস করলে তো আমরা সেলস মডিউল থেকে সেলস দেখাইতে পারবো, কিন্তু আমরা যদি ইন্টারনালি এটাকে খরচ করি, আমাদের অফিস কনজিউমেবল ধরেন ওই টোনারটা যে পারচেস করছিলাম ওইটা যদি আমরা কনজিউম করি বা খরচ করি, তাহলে তো আমাদের ইনভেন্টরি কনজাম্পশন দেখাইতে হবে। ইনভেন্টরি কনজাম্পশন দেখানোর জন্য বা খরচ ইস্যু করার উইন্ডো হচ্ছে এটা। আমরা যখন প্রোডাক্ট সেল করবো, তো ওই প্রোডাক্টটা বা ওই অর্ডারটার আইটেমগুলো আমরা আমাদের কাস্টমার এন্ডে তো ডেলিভারি দিতে হবে। ডেলিভারি দেওয়ার সময় চালান জেনারেট করতে হয় বা প্রোডাক্টের সাথে চালান দিয়ে দিতে হয়। তো এই চালানগুলো এখান থেকে ক্রিয়েট করা যাবে। আমার যে ডকুমেন্ট নাম্বার, ওই ডকুমেন্ট নাম্বার ধরে আমার কোন গাড়ি দিয়ে যাচ্ছে, কোন ড্রাইভার নিয়ে যাচ্ছে বা কে নিয়ে যাচ্ছে, গাড়ির নাম্বার কত, রিসিভারের ফোন নাম্বার, এই ধরনের যাবতীয় ইনফরমেশন দিয়ে আমরা চালান ক্রিয়েট করে এটা প্রোডাক্টের সাথে দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে গেট পাস। বড় বড় কোম্পানিগুলো আপনার ইনভেন্টরি আইটেম বলেন বা যে কোনো ম্যাটেরিয়াল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে হইলে গেট পাস জেনারেট করতে হয়। গেট পাস ইস্যু করে তারপর এই প্রোডাক্টটা স্থানান্তর করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই ধরনের কার্যাবলীগুলো এই ইনভেন্টরি মডিউল থেকে করা যাবে এবং এখানে ইনভেন্টরি লেজার তো দেখাই যাবে। এই হচ্ছে আমার সিলেক্টেড ওয়্যার হাউসের ইনভেন্টরি লেজার রিপোর্ট। এখানে হয়তো অনেক ডামি ডাটা দেখাবে। আপনার সফটওয়্যারটি যখন রিয়েল ওয়ার্ল্ডে ইউজ করা হবে তখন অ্যাকুরেট ডাটা শো করবে বা অ্যাকুরেট রিপোর্ট জেনারেট হবে। আমরা ইনভেন্টরি নিয়ে কথা বললাম, প্রোডাকশন নিয়ে কথা বললাম, সেলস পারচেস নিয়ে কথা বললাম। এমনও তো হইতে পারে যে আপনার কোম্পানি বা যেখানে সফটওয়্যারটা ইউজ করা হবে তারা শুধুমাত্র সার্ভিস সেল করে। এই সার্ভিস সেলগুলো ম্যানেজ করার জন্য আমাদের কিন্তু একটা সার্ভিস মডিউল রয়েছে। সার্ভিস সেল করার জন্য সার্ভিসের প্রোফাইল তৈরি করতে হয়। হতে পারে আমার কোম্পানি ইলেকট্রনিক্স গ্যাজেট বিক্রি করে, তাহলে ওইটার আফটার সেল সার্ভিস যেটা সার্ভিসিং। আবার আমার কোম্পানি যদি কনসালটেন্সি সার্ভিস দেয়, তাহলে কনসালটেন্সি সার্ভিস প্রোফাইল এখান থেকে ক্রিয়েট করা যেতে পারে। তো আমি দুটো প্রোফাইল তৈরি করে ফেলি চট করে। আমি জাস্ট দুইটা প্রোফাইল ক্রিয়েট করে নিলাম। এখন রিয়েল ওয়ার্ল্ডে আপনার কোম্পানি যে সার্ভিস সেল করে ওই সার্ভিসের প্রোফাইল ক্রিয়েট করবেন। তো আমি দেখানোর জন্য দুইটা ক্রিয়েট করলাম। এবার চলে আসি সার্ভিস রেকর্ডে। এই যে সার্ভিস প্রোফাইলটা ক্রিয়েট করলাম, আমি যখন এই সার্ভিসটা সেল করব বা সার্ভিসটা কাউকে দিব, আমার ওইটা তো রেকর্ড করতে হবে। তো ওই সার্ভিস রেকর্ড করার জন্য এই উইন্ডোটা। মনে করি মিস্টার মালিক সাহেব ওনার বিল্ডিং করার জন্য কনসালটেন্সি সার্ভিস নিতে আসছেন বা ড্রয়িং করিয়েছেন আমাদের দিয়ে, তখন আমরা কিন্তু ওনাকে কনসালটেন্সি সার্ভিস চার্জ করব। তো সেটা এখান থেকে এন্ট্রি দেওয়া যাবে। এখানে একটা আইটেম দিয়ে আমি সার্ভিস রেকর্ডটা তৈরি করছি। এই হয়ে গেল আমার সার্ভিস রেকর্ড। এখন যদি আমি মালিক সাহেবের যে লেজার রিপোর্টটা আছে ওই রিপোর্টটা দেখি, আমি দেখব যে ওনার লেজার স্টেটমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেটা আমি ফিনান্সিয়াল মডিউল থেকে দেখতে পারবো। ফিনান্সিয়াল মডিউল নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। মালিক সাহেবের সাথে প্রিভিয়াসলি অনেক ট্রানজ্যাকশন হয়েছিল। রেকর্ডটা এন্ট্রি দিলাম, এন্ট্রি দেওয়ার পর দেখেন ওনার ব্যালেন্স কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমরা ওনার কাছে 5,000 টাকা পাবো, যে টাকাটা আমরা মানি রিসিট করে এখান থেকে রিসিভ করে ফেলতে পারবো। রিসিভ করলে ওনার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। দেখেন কোম্পানি যাই হোক, আপনার ফিনান্সিয়াল মডিউল কিন্তু লাগবেই।
আপনার মানি রিসিট, পে স্লিপ, ভাউচার, লেজার, এই ধরনের কার্যাবলী সব কোম্পানি, সব ধরনের প্রতিষ্ঠান, যে কোনো দোকান থেকে শুরু করে সব জায়গায় বড় বড় প্রতিষ্ঠান পর্যন্ত এই ফাংশনালিটিগুলো দরকার হবে। আমরা ধরে নিচ্ছি যে মালিক সাহেবের কাছে যে 5,000 টাকা আমরা পাবো সেটা উনি ক্যাশে পেমেন্ট করে দিয়েছে। তো আমরা মানি রিসিটে চলে আসলাম, আসার পর এখানে মালিক সাহেবের প্রোফাইল সিলেক্ট করলাম, কার থেকে আমি টাকাটা রিসিভ করছি। আমি মালিক সাহেব থেকে রিসিভ করছি, টাকার পরিমাণ 5,000 এবং টাকাটা আমার ক্যাশ বুকে রিসিভ করছি। এই হচ্ছে আমার মানি রিসিট। এইবার মালিক সাহেবের লেজার রিপোর্ট চেক করলে পাওয়া যাবে ওনার বকেয়ার পরিমাণ 0। দেখেন ওনার লেজার স্টেটমেন্টে ওনার ব্যালেন্স দেখা যাচ্ছে 0। তো মানি রিসিটের মতো তদ্রুপভাবে আমরা পেমেন্ট স্লিপও খুব সহজে তৈরি করতে পারি। পেমেন্ট স্লিপ হচ্ছে আমি যা খরচ করব কোম্পানির তরফ থেকে সবগুলো পেমেন্ট স্লিপ দিয়ে আমি পেমেন্ট দেখাতে পারবো। পূর্বে আমরা কয়েকটা এন্ট্রি দিয়ে রেখেছিলাম, যেমন প্রিন্টিং এক্সপেন্সের জন্য একটা পেমেন্ট স্লিপ তৈরি করা হয়েছিল। ধরেন আমাদের কোম্পানির একটা খরচ হইলো কুরিয়ার খরচ, কথার কথা। তো আমরা এটা যদি পেমেন্ট করি টাকাটা, তাইলে আমরা পেমেন্ট স্লিপ তৈরি করব। পেমেন্ট স্লিপ তৈরি করার জন্য চলে আসছি এখানে, প্লাস বাটনে ক্লিক করলাম, করে আমার যে খরচটা এটা কুরিয়ার এক্সপেন্স, এই কুরিয়ার এক্সপেন্সের হেড সিলেক্ট করলাম, করে আমি কথার কথা 800 টাকা খরচ করলাম। এবং টাকাটা যদি আমি ক্যাশবুক থেকে দিই, ক্যাশবুক সিলেক্ট করব, করে সাবমিট করলে আমার পেমেন্ট স্লিপটা তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমার পেমেন্ট স্লিপ। তারপরের উইন্ডো হচ্ছে ভাউচার, খুবই গুরুত্বপূর্ণ একটা উইন্ডো। দেখেন আমরা যেই ধরনের কার্যাবলী করি না কেন প্রত্যেকটার পেছনে কিন্তু একটা জার্নাল এন্ট্রি হয়, এবং এই জার্নাল এন্ট্রিগুলো এই ভাউচার থেকে দেখা যায় এবং প্রয়োজনে জার্নাল এন্ট্রি ক্রিয়েটও করা যায়। আমরা যদি লাস্ট যে পেমেন্ট স্লিপটা করলাম এটা জার্নালটা দেখি, দেখেন আমাদের এক্সপেন্সটাকে ডেবিট করা হয়েছে এবং ক্যাশবুকটাকে ক্রেডিট করা হয়েছে, এবং ডেবিট এবং ক্রেডিটের বোথ সাইড সেম, সমান হয়েছে। তো এটা একটা পেমেন্ট ভাউচার। ভাউচার বিভিন্ন রকম হইতে পারে, ভাউচার পেমেন্ট ভাউচার হইতে পারে, রিসিভ ভাউচার হইতে পারে, জার্নাল ভাউচার হইতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। তো এই তো গেল আমাদের প্রিভিয়াস ভাউচার। তো আমরা নতুন যদি একটা ভাউচার তৈরি করতে চাই তাহলে এই প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমরা ম্যানুয়ালি ডেবিট ক্রেডিট সবই করতে পারতেছি। ধরেন আমরা ওয়াটার বিলের জন্য একটা ম্যানুয়াল ভাউচার করব। তো মনে করছি যে ওয়াটার বিল 1500 টাকা, সেটা করার জন্য আমরা ওয়াটার বিলের যে খরচ, এই খরচটাকে ডেবিট করব। ওয়াটার বিল এক্সপেন্স 1500 টাকা আমরা ডেবিটের ঘরে লিখেছি, এবং অ্যাক্রোড ওয়াটার বিল যেটা সেটাকে ক্রেডিট করব। এটা সাবমিট করলে ম্যানুয়াল ভাউচার হয়ে যাবে। আমরা যেরকম ডেবিট ক্রেডিট করেছি সেম ডেবিট ক্রেডিটটা পোস্টিং হয়ে যাবে। এই হচ্ছে আমাদের জার্নাল ভাউচারটা। এইভাবে ভাউচার উইন্ডো ইউজ করে যে কোনো ধরনের ভাউচার করা যাবে, যাকে খুশি তাকে ডেবিট করা যাবে, যাকে খুশি তাকে ডেবিট করা যাবে, ক্রেডিট করা যাবে। এই ধরনের কার্যাবলীগুলো এই ভাউচার উইন্ডো থেকে করা যাবে। আর লেজার উইন্ডো নিয়ে তো আমি আগেই কথা বলেছি। আর লেজার রিপোর্টটা আমি বিভিন্নভাবে ফিল্টার করতে পারবো, ফ্রম ডেট টু ডেট সেট করতে পারবো, তারপর বিজনেস ইউনিট চেঞ্জ করে লেজার দেখতে পারবো। তারপরে চলে আসছি আমি এজিং রিপোর্টে, এখান থেকে এজিং রিপোর্ট দেখা যাবে। আমি সাপ্লায়ারের এজিং রিপোর্ট যদি দেখি তাইলে আমি এটা সাপ্লায়ার সিলেক্ট করলাম, করে জেনারেট রিপোর্ট দিলাম। দেখা যাচ্ছে আমার 2জন সাপ্লায়ার, তাদের আউটস্ট্যান্ডিং এরকম। চাইলে আমি ক্যাশ ফ্লো রিপোর্ট দেখতে পারবো, ক্যাশ ফ্লো পুরো 2024 সালে যদি দেখতে চাই তাহলে আমার ক্যাশ ফ্লো এরকম। আমার যেহেতু বেশি এন্ট্রি নাই সেজন্য আদার্স ডেটা আসতেছে না, আমার জাস্ট মে মাসের ডেটা দেখাচ্ছে। মে মাসে আমার টোটাল রিসিভ হয়েছে এত টাকা এবং টোটাল পেমেন্ট হয়েছে এই যে এত টাকা। এটা খুবই ছোট একটা অ্যামাউন্ট, সেজন্য ছোট দেখাচ্ছে। তারপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স যে রিপোর্টটা এটাও কিন্তু আপনি ইনস্ট্যান্ট জেনারেট করতে পারবেন, ইনস্ট্যান্ট। এই যে এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। আমাদের অনেক দামি এন্ট্রি দেওয়ার কারণে কিছু অ্যাবনর্মাল অ্যামাউন্ট দেখা যেতে পারে, কিন্তু রিয়েল লাইফে যে সফটওয়্যারটা ইউজ করবেন আপনারা তখন কিন্তু এই ধরনের কিছু হওয়ার সুযোগ নাই, ওখানে রিয়েল ডেটা সব আসবে। আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই, আমরা জানি যে ট্রায়াল ব্যালেন্সের উভয় সাইড মিলতে হয় এবং এখানে সেটাই হয়েছে, এবং এখানে ডেবিট আর ক্রেডিট সেম হয়েছে। তো আমরা বলতে পারি যে ট্রানজ্যাকশন যাই হোক না কেন আমার ট্রায়াল ব্যালেন্স ওকে আছে। ট্রায়াল ব্যালেন্সের পরে হচ্ছে প্রফিট লস আর ব্যালেন্স শিট। প্রফিট লসও আপনি ইনস্ট্যান্ট জেনারেট করতে পারবেন। এই হচ্ছে আমার প্রফিট লস, আর এটা হচ্ছে ব্যালেন্স শিট, যেই দিনে আমরা জেনারেট করতেছি ওই দিনের ব্যালেন্স শিট। এই হচ্ছে আমার ব্যালেন্স শিট। আমরা যখন ফিনান্সিয়াল ক্লোজিং করব তখন কিন্তু এই ব্যালেন্স শিটটা ওই ক্লোজিং ডেটের ব্যালেন্স শিট দেখা যাবে। তো এই হচ্ছে আমার ফিনান্সিয়াল মডিউল। এমন কোনো কোম্পানি, এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো বিজনেস অর্গানাইজেশন নাই যেখানে এই ফিনান্সিয়াল মডিউল লাগে না।
ফিনান্সিয়াল মডিউলের মতোই আরেকটা গুরুত্বপূর্ণ এবং কমন মডিউল হচ্ছে এইচআরএম মডিউল, হিউম্যান রিসোর্স মডিউল। এই হিউম্যান রিসোর্স মডিউলটা আমি পুরোপুরি দেখাবো না, কারণ এটা বড় একটা মডিউল এবং অনেক ফাংশনালিটি আছে। আমার ভিডিওর লেন্থ এমনিতেই অনেক বড় হয়ে যাবে আমি আশা করছি, আর এটা যদি আমি পুরোটা দেখাইতে চাই তাইলে ভিডিও লেন্থ হিউজ হয়ে যাবে। আমি জাস্ট সামারিটা বলে দিচ্ছি যাতে আপনি ধারণা করতে পারেন বা আপনি বুঝতে পারেন আমার এখানে কী কী ফাংশনালিটি বা কী কী উইন্ডো রয়েছে। একটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোম্পানিতে আপনার বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট হয়, যেমন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, ইভেন এইচআর ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টগুলো আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তারপর প্রত্যেকটা এমপ্লয়ির ডেজিগনেশন হয়, ডেজিগনেশনগুলো আপনি এখান থেকে ক্রিয়েট করে রাখতে পারবেন। অফিসার, এক্সিকিউটিভ, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, জেনারেল ম্যানেজার, এই ধরনের ডেজিগনেশনগুলো এখান থেকে ক্রিয়েট করে রাখতে পারবেন। তারপর জব ক্যাটাগরি, বিভিন্ন ধরনের জব ক্যাটাগরি হইতে পারে, ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি হইতে পারে, আর্কিটেকচার হইতে পারে, অ্যাকাউন্টেন্ট হইতে পারে, আদার্স আরও হইতে পারে। তারপর ট্যাক্স প্রোফাইল, বোনাস প্রোফাইল, এমপ্লয়ি ফ্যাসিলিটি প্রোফাইল, এগুলা ক্রিয়েট করতে পারবেন। ফ্যাসিলিটি প্রোফাইলটা হচ্ছে কি, আপনি এমপ্লয়ীদের যে যে ফ্যাসিলিটি দিবেন ওগুলার প্রোফাইল ক্রিয়েট করে রাখতে পারবেন এবং সেটা দিয়ে স্যালারি শিট তৈরি করতে পারবেন। যেমন স্যালারি হইতে পারে একটা ফ্যাসিলিটি, ওভারটাইম হইতে পারে একটা ফ্যাসিলিটি, হাউস অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স। তো এই ধরনের যেই জিনিসপাতিগুলো আছে এগুলোর প্রোফাইলটা এখান থেকে ক্রিয়েট করা যাবে এমপ্লয়ি ফ্যাসিলিটি থেকে। আর এমপ্লয়ি তো ক্রিয়েট করতেই পারবেন, আপনার 100, 200, 300, 1000, 2000, 5000 এমপ্লয়ি থাকুক, এই এমপ্লয়িগুলো এখান থেকে রেজিস্ট্রেশন করা যাবে। এরপরে হচ্ছে এমপ্লয়ি ফ্যাসিলিটি অ্যাসাইনমেন্ট। আপনি কোন এমপ্লয়িকে কী কী ফ্যাসিলিটি দেবেন এটা তো এইচআর থেকে নির্ধারণ করে দেওয়া হয়, বা ওনার সাথে আপনার যে ডিল হয়েছে আপনার এমপ্লয়ির সাথে, ওই ফ্যাসিলিটিগুলো এখান থেকে অ্যাসাইন করবেন। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স আপডেট। অ্যাটেন্ডেন্স আপডেটটা বেসিক্যালি দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি এখান থেকে আপডেট করতে পারবেন ডেট ওয়াইজ, আর আরেকটা হচ্ছে আপনার ডিভাইস থেকে ডেটাটা নিয়ে এসে এখানে ইম্পোর্ট করতে পারবেন, আর সেই অ্যাটেন্ডেন্স রিপোর্টটা এই উইন্ডো থেকে দেখতে পারবেন। আপনি চাইলে এমপ্লয়ীদের বাল্ক এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স রিপোর্টও এখান থেকে দেখতে পারবেন ডিপার্টমেন্ট ওয়াইজ। আর প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আপনি বিভিন্ন কন্ডিশন দিয়ে ফিল্টার করে দেখতে পারবেন। স্যালারি শিট ক্রিয়েট করার সময় বিভিন্ন ফ্যাসিলিটি অনুযায়ী কে কত টাকা পাবে বা স্যালারি শিটে কী কী ডাটা ঢুকবে সব কিছু আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। তারপর স্যালারি রিপোর্ট দেখতে পারবেন, স্যালারি শিটের রিপোর্ট একসাথে সকল এমপ্লয়ির স্যালারি শিট দেখতে পারবেন বাল্ক রিপোর্ট থেকে। তারপর স্যালারি পেমেন্ট করতে পারবেন এমপ্লয়ীদের। পেমেন্ট করলে আপনার কিন্তু পেমেন্ট স্লিপ তৈরি হবে, জার্নাল এন্ট্রি হবে, ডেবিট ক্রেডিট হবে, এগুলো বিহাইন্ড দ্য সিন হয়ে যাবে। যিনি বা যারা এটা ইউজ করবে ওনাদের অ্যাকাউন্টিং নলেজ থাকার কোনো দরকার নেই। আর সর্বশেষ এমপ্লয়ীদের লেজার তো দেখতেই পারবেন, লেজার দেখার অপশন অলমোস্ট সিমিলার, আমরা প্রিভিয়াস যে লেজারগুলো দেখেছি এখানে অলমোস্ট সেম। এই গেল আমাদের হিউম্যান রিসোর্স যে মডিউল, এই মডিউলটা। আমাদের ছোটোখাটো আরও কিছু মডিউল রয়েছে, এগুলো আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, এগুলো ডিটেল এখানে আর আলাপ করলাম না। ইউটিলিটি মডিউল থেকে আপনি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে প্রজেক্ট সেট করে দেওয়া যায় বিভিন্ন ট্রানজ্যাকশানে, তো আপনি চাইলে এখান থেকে প্রজেক্টগুলো ক্রিয়েট করতে পারবেন, চাইলে চার্জও ক্রিয়েট করতে পারবেন। এখানে কিছু চার্জ ক্রিয়েট করা আছে, আরও নতুন নতুন চার্জ দরকার হলে এখান থেকে ক্রিয়েট করে নেওয়া যাবে। তারপরের মডিউলটা হচ্ছে ফ্রন্ট ডেস্ক মডিউল। এই মডিউলটা হচ্ছে কি, আপনার কোম্পানিতে যখন কোনো ভিজিটর আসবে, এগুলা কিন্তু বিভিন্ন কোম্পানি ম্যানুয়ালি একটা লগ বুক মেনটেন করে এটা লিখে রাখে, তো আপনি এটা ডিজিটালি আমাদের এই ইআরপি সফটওয়্যার দিয়ে ফ্রন্ট ডেস্ক মডিউল থেকে করতে পারবেন। যেমন কোন ভিজিটর কখন আসলো, কার কাছে আসলো, কোন ডিপার্টমেন্টে আসলো, কী পারপাস আসলো, এগুলা ইন আউট টাইম কি, এগুলা আপনি এখানে রেকর্ডগুলা বুক করে রাখতে পারবেন। তারপর স্টাফরা যখন কোম্পানির যে নিজস্ব স্টাফ আছে ওনারা অফিসের বাইরে কখন কি কাজে যাচ্ছে এবং কখন অফিসে রিটার্ন করতেছে, এগুলো কিন্তু এখান থেকে রেকর্ড করে রাখা যাবে। এটা যে কোম্পানি হোক, আপনার সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি হোক, প্রোডাকশন বেস হোক, স্কুল হোক, কলেজ হোক, হসপিটাল হোক, কোনো সমস্যা নাই, সব জায়গায় এই লগটা মেনটেন করা হয়। আমি দেখেছি ভালো মানের কোম্পানিগুলোতে আপনি এটা ডিজিটালি এখান থেকে মেনটেন করতে পারবেন। তারপর হচ্ছে ফোন কলস, কোম্পানি থেকে কাকে কখন ফোন করা হয়েছে এবং এটার ফলো আপ ইনফরমেশান কি, এই ধরনের সকল ইনফরমেশান এখান থেকে সেভ করে রাখা যাবে। তারপর হচ্ছে কমপ্লেন, যারা কাস্টমার সাপোর্টে থাকেন কখন কি কমপ্লেন আসতেছে এবং এই কমপ্লেনগুলোর ফলো আপ কী এবং কি স্ট্যাটাস, এগুলো কিন্তু এই কমপ্লেন উইন্ডোটা দিয়ে ম্যানেজ করা যাবে। তারপরে হচ্ছে পোস্টাল উইন্ডোটা হচ্ছে আপনার এই অফিসে কি কি চিঠি আসতেছে, কার কাছে আসতেছে, কোন চিঠি কার কাছে যাবে, এই ধরনের যেই ইনফরমেশনগুলো পোস্টাল উইন্ডো থেকে রেকর্ডভুক্ত করা যাবে এবং বিভিন্ন সময় বিভিন্ন কন্ডিশনে রিপোর্ট দেখা যাবে।
তো এই গেল আমার ফ্রন্ট ডেস্ক মডিউল। তারপরে হচ্ছে আমার প্রজেক্ট মডিউল। দেখেন প্রজেক্ট কিন্তু বিভিন্ন রকম হইতে পারে, শুধুমাত্র যে বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট হবে তা না। প্রজেক্ট হইতে পারে আপনি একটা সেলস টার্গেট সেট করতে পারেন, এটা একটা প্রজেক্ট হইতে পারে। তারপর আপনি আপনার এমপ্লয়ীদেরকে এডুকেট করবেন, এটা একটা প্রজেক্ট হইতে পারে। কোম্পানির জন্য নতুন জায়গা জমি কিনেছেন, এটা একটা প্রজেক্ট হইতে পারে। তো এই ধরনের প্রজেক্টগুলো এই উইন্ডো থেকে বা এই মডিউল থেকে ক্রিয়েট করা যাবে। এই প্রজেক্টের স্টার্ট ডেট কখন, ক্লোজ ডেট কখন, বাজেট কত, এই তথ্যাবলী দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করতে পারবেন এবং ওই প্রজেক্টের বিভিন্ন টাস্ক ক্রিয়েট করতে পারবেন। যেমন আমার প্রজেক্ট যদি হয় ল্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে আমি আর্থ ফিলিংয়ের জন্য একটা টাস্ক করতে পারি, স্যান্ড ফিলিংয়ের জন্য একটা টাস্ক করতে পারি, আদার্স আরও যদি বাউন্ডারি ওয়াল করতে হয় বাউন্ডারি ওয়ালের একটা টাস্ক করতে পারি। এই ধরনের একটা প্রজেক্ট বিভিন্ন টাস্ক ওয়াইজ কমপ্লিট হয়। ওই টাস্কগুলো এখানে ক্রিয়েট করতে পারবেন, কোন টাস্কের কি প্রোগ্রেস, কত পার্সেন্ট প্রোগ্রেস, কত টাকা পয়সা খরচ হয়েছে, কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, যাবতীয় ইনফরমেশন এখান থেকে সেট করে রাখতে পারবেন। আমি 2টা ক্রিয়েট করে রেখেছি, আর বাদ বাকি আমি দেখালাম না। আপনারা যখন ডেমোটা টেস্ট করবেন তখন আপনারা নিজেরা ক্রিয়েট করে করে দেখতে পারেন। তারপর আমি যেই প্রজেক্ট করলাম, টাস্ক করলাম, এই টাস্কের জন্য বা এই প্রজেক্টের জন্য আমার কিন্তু খরচ হইতে পারে। খরচ হইতে পারে, ম্যাটেরিয়াল হইতে পারে খরচ, তারপর সার্ভিস টাইপ খরচ যেগুলো, যেমন লেবার বিল, এই ধরনের খরচগুলো হইতে পারে। তো এই খরচগুলো আমি এখান থেকে ইস্যু করতে পারবো। এই খরচগুলো ইস্যু এখান থেকে করলে আমার যে প্রজেক্টের রিপোর্ট, ওই রিপোর্টে এটা রিপোর্টভুক্ত হয়ে যাবে বা রিপোর্টে দেখা যাবে। তারপরে হচ্ছে প্রজেক্ট জেনারেল রিপোর্ট। আমি এখান থেকে আমার প্রজেক্টের রিপোর্ট দেখতে পারবো। এই হচ্ছে আমার যে ল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টটা ছিল, ওই প্রজেক্টটার রিপোর্ট। আমি দেখতে পাচ্ছি যে এটা 2টা টাস্ক ছিল এবং কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, বাজেট কত ছিল, অ্যাকচুয়াল কস্ট কত ছিল, ভ্যারিয়েন্স কত হয়েছে, প্রোগ্রেস কত হয়েছে, এইগুলা এরকম রিপোর্ট হিসাবে দেখতে পারবেন। আমি কোনো কস্টিং দেখাই নাই, সেজন্য অ্যাকচুয়াল কস্ট 0 আসছে। আমি যদি প্রজেক্টে ইস্যু দেখাইতাম তখন এখানে অ্যাকচুয়াল কস্ট আসতো এবং ভ্যারিয়েন্স 300 না হয়ে ওইটা আমার যত অ্যাকচুয়াল ভ্যারিয়েন্স হইতো ওইটা দেখাইতো। তো এটা হচ্ছে আমার প্রজেক্ট মডিউল। প্রজেক্ট মডিউলের পরে হচ্ছে বিলিং মডিউল। এই বিলিং মডিউল থেকে বিল ক্রিয়েট করতে পারবেন, বিল চেক করার পর এটাকে চেকড হিসাবে মার্ক করতে পারবেন, তারপর বিল অ্যাপ্রুভ করতে পারবেন। যদি কোনো বিলের অ্যাপ্রুভাল প্রসেসে যাইতে হয় তখন এখান থেকে বিল ক্রিয়েট করবেন। এই বিলটা আপনার যে সুপেরিয়র বা আপনার যে ম্যানেজমেন্ট আছে, ওই ম্যানেজমেন্ট এটা এখান থেকে বিল অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে তখন আপনি বাদবাকি কাজকর্ম করতে পারবেন। আমার ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি। আমি ডিটেল দেখাচ্ছি না, আপনারা যখন ডেমোটা টেস্ট করবেন তখন আপনারা নিজেরা এন্ট্রি দিয়ে দিয়ে দেখে নেবেন। তারপরে হচ্ছে অ্যাসেট মডিউল। এইটা আর একটা গুরুত্বপূর্ণ মডিউল। আপনার কোম্পানি যাই হোক, প্রতিষ্ঠান যাই হোক, অর্গানাইজেশন যাই হোক, আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানে কিন্তু অ্যাসেট থাকবেই। আপনার একটা চেয়ার টেবিল হইলেও থাকবে, কম্পিউটার থাকবে। তো এগুলাকে হিসাবভুক্ত করার জন্য বা ম্যানেজ করার জন্য আপনার কিন্তু অ্যাসেট মডিউলটা দরকার হবে। অ্যাসেট মডিউল থেকে আপনি অ্যাসেটের গ্রুপ তৈরি করতে পারবেন, তারপর অ্যাসেটের প্রোফাইল তৈরি করতে পারবেন, ওই অ্যাসেটের কস্ট যুক্ত করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন। একটা অ্যাসেট এখন কিনছেন, এটা হয়তো 5,000 টাকা ছিল, এটা ইনস্টল করতে গিয়ে আপনি আরও খরচ করছেন, তখন আপনার কস্টটাকে, অ্যাসেটের যে কস্ট এটাকে এক্সটেন্ড করা লাগতে পারে। তো এই ধরনের কাজগুলো এখান থেকে করতে পারবেন। তারপর অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশনটা হয়, এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু সফটওয়্যার অটো করবে। আপনার প্রোফাইলে যা সিলেক্ট করে দিবেন বা যে ইনফরমেশন দিবেন, ওই ইনফরমেশন অনুযায়ী এটা অটো ডেপ্রিসিয়েশন হবে। তো আপনি চাইলে কিন্তু ম্যানুয়াল ডেপ্রিসিয়েশন স্লিপও তৈরি করে একটা ডেপ্রিসিয়েশন ইস্যু করতে পারেন। তো এটার জন্য আপনার এই উইন্ডোটা। তারপরে হচ্ছে অ্যাসেট রিপোর্ট। আপনি আপনার অ্যাসেটের রিপোর্টটা এখান থেকে চেক করতে পারবেন। অ্যাসেট মডিউলের পরে হচ্ছে লোন মডিউল। লোন মডিউল হচ্ছে আপনার কোম্পানি যদি লোন নেয় ল্যান্ডারদের থেকে, তারপর ওই লোনের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে, লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটার বিভিন্ন হিস্ট্রি ট্র্যাক করতে হবে। এই ধরনের কাজগুলো এই লোন মডিউল থেকে হবে। আপনি লোন মডিউল থেকে ল্যান্ডারের প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, তারপর লোনের প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। লোনের প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনার ইন্টারেস্ট রেট আপনি সেট করে দিতে পারবেন, কবে ইন্টারেস্ট চার্জ হবে এগুলো সেট করে দিতে পারবেন। তারপর একটা লোন নেওয়ার পর অনেক সময় হয় কি, এই লোনের এগেনস্টে আরও লোন যদি নেওয়া হয়, লোনটাকে এক্সটেন্ড করা লাগতে পারে। তো এই লোন এক্সটেন্ড করার জন্য হচ্ছে এই উইন্ডোটা। তারপর আপনি লোন যে নিয়েছেন সেটা তো পেমেন্ট করতে হবে। লোন পেমেন্ট করার জন্য প্রিন্সিপাল পেমেন্ট করার জন্য অপশন আছে, তারপর
ইন্টারেস্ট স্লিপ তৈরি করার অপশন আছে, ইন্টারেস্ট পেমেন্ট করার অপশন আছে। লোনের ইন্টারেস্টটা কিন্তু আপনার সফটওয়্যার অটো ক্যালকুলেশন করবে আপনার সেট করার ডেটে। আপনি যদি ম্যানুয়াল করতে চান তারপরেও তখন আপনি এই উইন্ডোটা ব্যবহার করে আপনি কিন্তু ম্যানুয়াল ইন্টারেস্ট চার্জ করতে পারবেন। আর তাছাড়া আপনার সেট করা ডেট বা প্রোফাইল অনুযায়ী ইন্টারেস্ট কিন্তু প্রতি মাসে অটো ক্যালকুলেশন হইতে থাকবে। তারপর ল্যান্ডারের রিপোর্ট তো দেখতেই পারবেন, অলমোস্ট লেজার রিপোর্টের মতো। এখানে আদার্স কিছু ইনফরমেশন বেশি দেখতে পাবেন, এই আর কি। তারপরে হচ্ছে প্রপার্টি মডিউল। প্রপার্টি মডিউলটা হচ্ছে আপনার রেন্ট ম্যানেজমেন্ট করার জন্য। আপনি কোম্পানি যখন অনেক বড় হবে, আপনি হয়তো অনেকগুলা বিল্ডিং করতে পারেন, আপনি অনেকগুলা জায়গা কিনতে পারেন, তারপর অনেকগুলা ফ্যাক্টরি করতে পারেন। তো এগুলো অনেক সময় সবগুলা যে আপনি নিজে ইউজ করবেন তা না, আপনি আপনার একটা জমি ভাড়া দিতে পারেন, একটা বিল্ডিং ভাড়া দিতে পারেন। ওই সমস্ত রেন্ট রিলেটেড যে কাজগুলো, এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আপনি উইন্ডোর নামগুলো দেখেই বুঝতে পারবেন যে এটা থেকে রেন্টার প্রোফাইল ক্রিয়েট করা যাবে, তারপর প্রপার্টিগুলো তৈরি করা যাবে, প্রপার্টির রেন্ট দেওয়া যাবে, রেন্টের ডিউ কালেকশন করা যাবে, তারপর আপনার কোন কোন প্রপার্টিগুলো অ্যাভেলেবেল আছে রেন্ট দেওয়ার জন্য, এই সমস্ত রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই মডিউলটা নিয়ে আমি বেশি কিছু বলছি না, আমি একটু স্কিপ করে যাচ্ছি। আমি চলে যাচ্ছি পজ মডিউলে। পজ মডিউলটা হচ্ছে সেলস রিলেটেড এবং পারচেস রিলেটেড কাজগুলো আরও সহজে করার জন্য। আমরা দেখেছি কিন্তু যে আমরা পারচেস মডিউল ইউজ করেও পারচেসের কাজগুলো করতে পারি, সেলস মডিউল ইউজ করেও সেলসের কাজগুলো করতে পারি, কিন্তু এটার একটা স্ট্যান্ডার্ড আছে। আপনি সেলস অর্ডার তৈরি করবেন এবং ওই অর্ডারের এগেনস্টে আপনি প্রোডাক্ট পাঠাইতে থাকবেন, অথবা আপনি যদি পারচেস অর্ডার ক্রিয়েট করেন, ওই পারচেস অর্ডারের এগেনস্টে আপনি মালামাল রিসিভ করতে থাকবেন। এই ধরনের একটা প্রসিডিওর আছে আপনার এই সেলস এবং মডিউলের মধ্যে। কিন্তু আপনি যদি ওই প্রসিডিওরটা না চান, ধরেন আপনার একটা রিটেইল শপ আছে, আপনি তো এই সেলস অর্ডার করে তারপর মালামাল ইনভয়েস করে করে পাঠাবেন না, আপনি ইনস্ট্যান্ট সেল করবেন, সেজন্য হচ্ছে পজ মডিউলটা। কিন্তু সেলস মডিউলও যে আপনার লাগবে না তা না। আপনি যদি বড় কোনো একটা অর্ডার নেন, তখন কিন্তু আপনি সেলস অর্ডার ক্রিয়েট করতে হবে আগে, তারপর আপনি এই অর্ডার অনুযায়ী মালামালগুলা আপনি ইনভয়েস করে করে পাঠাইতে পারবেন। প্রয়োজনে চালান জেনারেট করতে পারবেন, গেট পাস জেনারেট করতে পারবেন। এই মডিউলটা বিশেষ করে যারা রিটেল শপ ম্যানেজ করবেন আপনাদের জন্য খুবই দরকারি একটা মডিউল। যেহেতু আমি সেলস এবং পারচেস মডিউলটা নিয়ে আলাপ করেছি, এখানে খুব বেশি কথা বলা লাগবে না, আমি তারপরও সংক্ষেপে দেখিয়ে যাচ্ছি। এখানে প্রোডাক্ট মডিউলে আপনি সেলস করার জন্য যে যে প্রোডাক্ট আপনি আপনার প্রতিষ্ঠান সেল করে, এই প্রোডাক্টগুলো এখান থেকে ক্রিয়েট করবেন। তারপর প্রোডাক্টের ক্যাটাগরি থাকতে পারে, সাব ক্যাটাগরি থাকতে পারে, প্রোডাক্টের ব্র্যান্ড থাকতে পারে, প্রোডাক্টের অ্যাট্রিবিউট থাকতে পারে। এই সমস্ত জিনিসগুলোর প্রোফাইলগুলো এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আপনি প্রোডাক্টের গায়ে বারকোড লাগানোর জন্য বারকোড প্রিন্ট করা লাগতে পারে, এখান থেকে আপনি বারকোড প্রিন্ট করতে পারবেন। এই যে বারকোডগুলো এরকম প্রিন্ট করে কেটে আপনি প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিবেন অথবা স্টিকার লাগিয়ে দিবেন। তারপর প্রোডাক্ট পারচেস করতে পারবেন এখান থেকে। এখান থেকে পারচেস করার জন্য আপনার কিন্তু পারচেস অর্ডার লাগবে না, আপনি খুব সহজে ইজিলি আপনি পারচেস করতে পারবেন। জাস্ট সাপ্লায়ারের নাম সিলেক্ট করে, অথবা আপনার যদি সাপ্লায়ারের নাম সিলেক্ট করতে না চান তাহলে সানডে পারচেস করতে পারেন, সেটাও করতে পারবেন। তারপরে আছে প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট। প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আপনার সফটওয়্যারে দেখাচ্ছে যে আপনার অমুক প্রোডাক্টটা 500 পিস আছে, কিন্তু আপনি ফিজিক্যালি গণনা করে পাইলেন না। তো সেক্ষেত্রে কী হবে, এটা হয়তো নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা হারাই গেছে। তো এটাকে অ্যাডজাস্ট করা লাগবে না, নতুবা আপনার রিপোর্টের সাথে তো বাস্তবের মিল থাকবে না। তো এই প্রোডাক্টের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা এখান থেকে দিতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট বিভিন্ন ধরনের হইতে পারে, আপনার ট্রান্সপোর্ট করার সময় মালামাল নষ্ট হইতে পারে, ওইটার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এখান থেকে আপনি দিতে পারবেন। তারপরে হচ্ছে প্রোডাক্টের স্টক, আপনার কোন প্রোডাক্ট কী পরিমাণ আছে এই স্টকটা এখান থেকে দেখতে পারবেন। আমি কিছু ডামি ইনফরমেশন ক্রিয়েট করে রেখেছিলাম বা এন্ট্রি দিয়ে রেখেছিলাম, যার জন্য রিপোর্টটা এরকম দেখাচ্ছে। আপনি আপনার প্রোডাক্টের স্টক রিপোর্টটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে পজ উইন্ডো। এইটা হচ্ছে আপনার শপের বিভিন্ন টার্মিনাল থেকে সেলস করার উইন্ডো। এখান থেকে কাস্টমার সিলেক্ট করে তারপর প্রোডাক্ট সিলেক্ট করা যাবে। তারপর এখান থেকে কিন্তু আপনার স্ক্যানার যে মেশিন আছে, ওই স্ক্যানার মেশিন দিয়ে বারকোডটা স্ক্যান করে আপনি প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন। তারপর এই সেলসটা কমপ্লিট করার জন্য কমপ্লিট অর্ডারে চলে যাবেন, গিয়ে আপনি ক্যাশে যদি টাকাটা রিসিভ করেন, ক্যাশের অ্যামাউন্ট লিখবেন, ধরেন 4000 টাকা আমি ক্যাশে রিসিভ করলাম, তারপর বাকি একটা টাকা আমি ব্যাংকে বা কার্ডে রিসিভ করলাম। তো রিসিভ করে আমি যখন কমপ্লিট পেমেন্ট দিলে আমার এটা এখানে কমপ্লিট পেমেন্টে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে আমার যেই ইনভয়েসটা আছে ছোটো করে চিকন করে, যেটা হয় রিটেল শপ থেকে দেওয়া হয় বা সুপার শপ থেকে দেওয়া হয়, ওইরকম একটা প্রিন্ট হয়ে যাবে। এটা আমি দেখাচ্ছি, আমার পরবর্তী উইন্ডোতে ওইটা দেখা যাবে।
তারপরে হচ্ছে ইনভয়েস, আপনি পজ উইন্ডো ব্যবহার না করেও কিন্তু ইনভয়েস করতে পারবেন এখান থেকে, এবং প্রিভিয়াস যে ইনভয়েসগুলো হয়েছে এগুলো এখান থেকে দেখতে পারবেন। পজ উইন্ডো থেকেও কিন্তু সেম একটা স্লিপ আপনি প্রিন্ট দিতে পারবেন আপনার পজ প্রিন্টারে। তারপর সেলস করা ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট যদি রিটার্ন আসে আপনি কিন্তু এখান থেকে রিটার্নও দেখাইতে পারবেন। তারপরে সর্বশেষ আছে আপনার পয়েন্ট সিস্টেম এবং প্রোডাক্ট ডেলিভারি। আপনি আপনার কাস্টমারদেরকে পারচেসের উপর পয়েন্ট অফার করতে পারেন, তারপর ডিসকাউন্ট অফার করতে পারেন, এবং সর্বশেষে প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য কার মাধ্যমে ডেলিভারি করতেছেন, তারপর ডেলিভারি চার্জ কত, ডেলিভারি স্ট্যাটাস কী, এগুলা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। হয় না যে আপনি প্রোডাক্টের একটা অর্ডার নিছেন, সেই অর্ডারটা আপনার কুরিয়ারে পাঠাইতে হবে, তাইলে তো আপনার ডেলিভারি এজেন্ট লাগবে, ওই এজেন্টের মারফত আপনি এটার স্ট্যাটাসটা এখানে এন্ট্রি দিয়ে দিয়ে রাখতে পারবেন। প্রোডাক্টটা প্রথমে ডেলিভারি হাবে যাবে, তারপর ওখান থেকে কাস্টমারের যে লোকেশন, ওই লোকেশনে যাবে, ওখান থেকে রাইডার আপনার এই প্রোডাক্টটা নিয়ে আপনার কাস্টমারের ডোর স্টেপ ডেলিভারি দিবে। তো এই ধরনের রেকর্ডগুলো এখানে আপনি স্টোর করে রাখতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার যে এসপিএল ইআরপির যে মাস্টার পোর্টালটা, আমি মাস্টার পোর্টালটার মোটামুটি মডিউলগুলো কভার করার চেষ্টা করেছি। এখানে একটা জিনিস দেখেন, আপনার প্রতিষ্ঠানের জন্য কিন্তু সবগুলো মডিউল দরকার হবে না, কারণ এখানে উপরে কয়েকটা মডিউল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সুপার অ্যাডমিনদের জন্য। এটা আপনার যে কোম্পানির যারা ইউজার তাদের জন্য না, কিন্তু আপনার কোম্পানির ইউজাররা এগুলো দেখতেই পাবে না, কারণ আমরা ওই মডিউলগুলো ইনস্টল দিব না। আপনার হয়তো প্রোডাকশন মডিউল নাও দরকার হইতে পারে, আমরা প্রোডাকশন মডিউল আপনাকে ইনস্টল করে দিব না। ইনস্টল করে না দিলে আপনার ওই মডিউলগুলো নিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না, বা আপনার ওখানে দেখাবে না। তার মানে দেখা যাচ্ছে এটা একটা ডাইনামিক একটা ইআরপি সফটওয়্যার। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠান যেই সার্ভিসই দেখ না কেন, যেই প্রোডাক্টে সেল করুক না কেন, বা যেই টাইপেরই কোম্পানি হোক না কেন, আপনি সব ধরনের কোম্পানি, সব ধরনের প্রতিষ্ঠান কিন্তু মোটামুটি ম্যানেজ করতে পারবেন। এবং এই সফটওয়্যার যে বিল, এই বিলটাও কিন্তু হবে আপনি যেই কয়টা মডিউল ইউজ করেন, যেই কয়জন ইউজার আপনার এটা ইউজ করে, এটার উপর ভিত্তি করে। আপনি কম মডিউল ইউজ করবেন, কম ইউজার ব্যবহার করবে, আপনার কিন্তু সফটওয়্যারের যে বিল, মান্থলি বিল, ওইটাও খুব মিনিমাল একটা বিল আসবে। আপনি খুব সামান্য একটা টাকা মান্থলি পেমেন্ট করেও কিন্তু আপনি এই সফটওয়্যারটা ইউজ করে যেতে পারবেন। এই পর্যায়ে এসে আপনি বলতে পারেন, ভাই আমি তো আপনার এই ইআরপি সফটওয়্যারের বিষয়টা বুঝলাম, অনেক মডিউল, অনেক ফাংশনালিটি আছে, কিন্তু আমার একটা স্কুল প্রতিষ্ঠান, এখন আমি কি করব? আমার তো এখানে স্কুল ম্যানেজ করার জন্য কোনো ফাংশনালিটি দেখতেছি না। প্রথম কথা হচ্ছে, আপনার প্রতিষ্ঠান স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, হাসপাতাল হোক, যাই হোক, এটা হচ্ছে একটা বিজনেস প্রতিষ্ঠান। এটা হচ্ছে প্রথম কথা। যদি এটা বিজনেস প্রতিষ্ঠান হয় তাইলে আপনার এই মডিউলগুলো প্রথমত লাগবেই। এখান থেকে মেজর যেই মডিউল, মেজর মডিউলগুলোই আপনার লাগবে। এইবার আসেন, আপনার যদি সার্ভিসটা একদম স্পেসিফিক কোনো সার্ভিস হয়, যে স্কুল বা হসপিটাল অথবা ডায়াগনস্টিক সেন্টার, যাই হোক না কেন, তো ওগুলো ম্যানেজ করার জন্য কিন্তু আমাদের আলাদা আমাদের এসপিএল ইআরপি সফটওয়্যারে কিন্তু সেই সলিউশনটাও আছে। আপনি যদি দেখেন যে এখানে ড্যাশবোর্ড মডিউলে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আরও পোর্টাল দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার মাস্টার পোর্টাল, এটা হচ্ছে স্কুল পোর্টাল, এটা হচ্ছে হসপিটাল পোর্টাল, এরকম আরও আদার্স পোর্টাল এখানে যোগ হবে। আপনার যদি চাহিদা থাকে, রিকোয়ারমেন্ট থাকে, আপনার ওরকম একটা পোর্টাল তৈরি করে দিতে হবে। আমাদের রিকোয়ারমেন্ট জানালে আমরা ওই রকম পোর্টাল তৈরি করে দিই। তো এখানে এই পোর্টালগুলো দেখা যাচ্ছে, কারণ আমরা এই পোর্টালগুলো ইনস্টল করে রেখেছি আমাদের পোর্টাল ম্যানেজার থেকে, সেজন্য এখানে আপনি এই পোর্টালগুলো দেখতে পাচ্ছেন। তো আমাদের এই সফটওয়্যারটা পোর্টাল সিস্টেম করাতে হয়েছে কি, আমাদের যেই এটা এক্সটেন্ডেবল হয়েছে, আপনার প্রতিনিয়ত চাহিদা বাড়তে পারে, সেই অনুযায়ী আমরা কিন্তু আপনার চাহিদাটাকে মিট করতে পারবো। আপনি প্রথমে হয়তো একটা ছোটোখাটো বিজনেস দিয়ে শুরু করলেন, পরবর্তীতে অনেক বিশাল বিজনেসম্যান হয়ে গেলেন। আপনি হয়তো চ্যারিটির জন্য হোক, বা আপনার ব্যবসা আরও বড় করার জন্য, বা অন্য ক্ষেত্রে ব্যবসা ধরার জন্য আপনি একটা হসপিটাল করতে পারেন, আপনি একটা স্কুল করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখতেছি যে তারা এক ধরনের একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে শুরু করে, পরবর্তীতে অন্য ব্যবসায় শিফট করে। তো আপনি কি আপনার সফটওয়্যার শিফট করবেন? তা তো করবেন না, আপনার এই সফটওয়্যারই ব্যবহার করবেন। আমরা আপনার জন্য ওই আপনার স্পেসিফিক বিজনেসের জন্য আমরা পোর্টাল করে দিব। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, আপনার যদি একটা প্রোডাকশন বেস বিজনেস হয়, আপনি পরবর্তীতে একটা হসপিটাল করতে পারেন। ওই হসপিটাল ম্যানেজ করার জন্য আমাদের কিন্তু হসপিটাল পোর্টাল আছে। এই পোর্টালে যদি আমি ক্লিক করি, এটা আমাকে হসপিটাল পোর্টালে নিয়ে যাবে, এবং এই হসপিটাল পোর্টালে কিন্তু আপনি দেখবেন হসপিটাল রিলেটেড যাবতীয় ফাংশনালিটি এখানে রয়েছে আপনি ম্যানেজ করার জন্য। হসপিটালের জন্য ওয়েবসাইটের জন্য ফ্রন্ট ওয়েবসাইট মডিউল রয়েছে, তারপর ডক্টরদের জন্য ডক্টর মডিউল রয়েছে, পেশেন্ট মডিউল রয়েছে, তারপরে
অ্যাপয়েন্টমেন্ট মডিউল রয়েছে, প্রেসক্রিপশন মডিউল রয়েছে, তারপর বেড চেম্বার ম্যানেজ করার জন্য বেড চেম্বার, ওয়ার্ড, সিট এগুলো ম্যানেজ করার জন্য এখানে ডেডিকেটেড মডিউল রয়েছে, নার্সিং মডিউল রয়েছে যেখান থেকে নার্সরা তাদের ডিউটি লগটা মেনটেন করতে পারবে, কখন কি কাজ করলো, কাকে কি ওষুধপত্র খাওয়ালো কি না করলো এগুলো লগ দেখতে পারবে বা এন্ট্রি দিতে পারবে। সার্টিফিকেশন মডিউল রয়েছে, তারপর রেফারাল মডিউল রয়েছে, যারা রেফার করে রুগী নিয়ে আসবে তাদেরকে পার্সেন্টেজ একটা দেওয়ার ব্যবস্থা করা আছে এখানে। হসপিটালের বিলিং মডিউল রয়েছে, তারপর ল্যাব টেস্ট, ফার্মেসি, ব্লাড ব্যাংক, অ্যাম্বুলেন্স মডিউল, মানে আপনার হসপিটাল ম্যানেজ করার জন্য যাবতীয় ফাংশনালিটি এখানে কিন্তু রয়েছে। তো আপনার ব্যবসা ছোট হোক বড় হোক বিশাল বড় হোক, আপনার সমস্ত চাহিদা কিন্তু আমার এই এসপিএল ইআরপি যে সফটওয়্যার এটা কিন্তু মিট করতে পারবে। আমি আবার আমার মাস্টার পোর্টাল, যেটা মাস্টার পোর্টালে চলে যাচ্ছি। মাস্টার পোর্টাল থেকে দেখেন আমি আবার চাইলে কিন্তু স্কুল পোর্টালেও চলে যেতে পারবো। স্কুল পোর্টালটা আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি আপনাদের, যে একটা স্কুল ম্যানেজ করার জন্য যাবতীয় ফাংশনালিটি কিন্তু আমার এই এসপিএল ইআরপিতে রয়েছে। এবং এটা বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জিনিস মডিউলার, আপনার যখন যেটা দরকার হবে আমরা কিন্তু সেই জিনিসটা ইনস্টল করে দেবো। ইনস্টল করে দিলে আপনার সফটওয়্যার অন্তর্ভুক্ত হবে, আদার্স এটা হবে না। মানে পুরা ফ্রিডম রয়েছে আপনার এই সফটওয়্যারটা এক্সটেন্ড করার জন্য, এক্সপান্ড করার জন্য, আপনার বিজনেসের সাথে অ্যালাইন করে সফটওয়্যারটাকে মিলিয়ে নেওয়ার জন্য আপনার কাছে বিশাল অপরচুনিটি রয়েছে। তো আমরা একটু দেখি, আসছি যখন আমরা এসপিএল যে স্কুল পোর্টালটা আছে ওই স্কুল পোর্টালটা আপনাদের সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। স্কুল পোর্টাল থেকে আপনি টিচার্সদের প্রোফাইল ম্যানেজ করতে পারবেন, প্যারেন্টসদের প্রোফাইল ম্যানেজ করতে পারবেন, প্যারেন্টসদের সাথে স্টুডেন্ট লিঙ্ক আপ করে দিতে পারবেন, স্টুডেন্টের রেজিস্ট্রেশন, ভর্তি, তারপর প্রমোশন এই ধরনের কাজগুলো করতে পারবেন, ফিস কালেকশন করতে পারবেন, তারপরে ক্লাসরুমগুলো ক্রিয়েট করতে পারবেন, সিলেবাস ক্রিয়েট করতে পারবেন, ক্লাস রুটিন ক্রিয়েট করতে পারবেন, স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, এক্সামিনেশন ক্রিয়েট করতে পারবেন, গ্রেড শিট তৈরি করতে পারবেন, একাডেমিক বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন একাডেমিক সেশন, ডিপার্টমেন্ট, সেকশন, সাবজেক্ট এই ধরনের জিনিসগুলো তৈরি করতে পারবেন। স্টুডেন্ট কর্নারটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। এই সফটওয়্যারটা কিন্তু এখানে আরেকটা জিনিস বলতে হচ্ছে, এটা হচ্ছে মাল্টি রোল সাপোর্টেড। আপনি কাকে কি পারমিশন দিবেন না দিবেন এটা আপনি নিজে সেট করে দিতে পারবেন। এখানে দেখেন গদবাদা সবগুলা কিন্তু দেখা যাচ্ছে, কারণ আমি সুপার অ্যাডমিন যে পারমিশন ওই পারমিশন বা ওই রোল দিয়ে ঢুকেছি, সেজন্য আপনি কিন্তু স্পেসিফিক পারসনকে, স্পেসিফিক ইউজারকে স্পেসিফিক উইন্ডোর পারমিশন দিতে পারবেন। সেই ফ্রিডমটাও কিন্তু আপনার কাছে রয়েছে। তো স্টুডেন্ট কর্নার যেটা, এটা আপনি স্টুডেন্টদের যে পারমিশন দিবেন, স্টুডেন্টরা শুধুমাত্র স্টুডেন্ট কর্নারই দেখতে পারবে, আর কিছুই দেখতে পারবে না। তার মানে একজন স্টুডেন্ট লগ ইন করলে সে তার অ্যাটেন্ডেন্স দেখতে পারবে, রুটিন দেখতে পারবে, সিলেবাস দেখতে পারবে, এক্সামের রুটিন দেখতে পারবে, এক্সামের রেজাল্ট দেখতে পারবে, তার যে ফিস ম্যানেজার থেকে ওর যে ফিসগুলো কখন কোনটা পেমেন্ট করেছে না করছে এগুলো সব কিছু দেখতে পারবে, কোনটা বাকি আছে ওই বাকি ফিটা সে পেমেন্ট করতে পারবে। এইবার আসেন প্যারেন্টস কর্নার। প্যারেন্টস কর্নারটা আপনি প্যারেন্টসদের জন্য স্পেশালি তৈরি করা। আপনি যখন রোল পারমিশন সেট করবেন প্যারেন্টসদের শুধুমাত্র এই প্যারেন্টস কর্নারের যে উইন্ডোটা সেটার অ্যাক্সেস দিবেন। সেক্ষেত্রে সে তার চাইল্ডদের লিস্ট দেখতে পারবে, চাইল্ডদের অ্যাটেন্ডেন্স দেখতে পারবে, তারপর রুটিন দেখতে পারবে, সিলেবাস দেখতে পারবে, এক্সাম রুটিন দেখতে পারবে, রেজাল্ট দেখতে পারবে, ফিসগুলো দেখতে পারবে, এবং তার চাইল্ডের জন্য সে ফিসটা কিন্তু পেমেন্টও করে দিতে পারবে। তারপরে রয়েছে ওয়েবসাইট মডিউল। ওয়েবসাইট মডিউলটা হচ্ছে কি, স্কুলের জন্য তো আপনার ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট কি আপনি আলাদাভাবে আবার অন্য জায়গা থেকে করাবেন? ওইটা করাতে হবে না, কারণ আমার যে এসপিএল ইআরপি আছে ওটা দেখেই আপনি ওয়েবসাইটটা পর্যন্ত ম্যানেজ করতে পারবেন, ওয়েবসাইটের নোটিশ বোর্ডটা ম্যানেজ করতে পারবেন, ওয়েবসাইটের ইনফরমেশনগুলো আপনি সেট করতে পারবেন। মানে হিউজ জিনিসপাতি আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আমি আবার চলে যাচ্ছি আমার যে মাস্টার পোর্টালে। আমি যে তখন মাল্টি রোল বললাম, এই মাল্টি রোলটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। মাল্টি রোলটা আছে হচ্ছে এই যে অ্যাডমিন উইন্ডোতে। এখান থেকে আপনি রোল পারমিশনটা ম্যানেজ করতে পারবেন। আপনার এখানে বিভিন্ন ধরনের রোল পারমিশনের প্রোফাইল দেখা যাচ্ছে, কারণ আমরা স্কুল পোর্টাল ইনস্টল করেছি, তারপর হসপিটাল পোর্টাল ইনস্টল করেছি, সেজন্য আপনি আপনার মতো করে আপনার প্রতিষ্ঠানের জন্য রোল পারমিশন প্রোফাইল তৈরি করে নেবেন। তৈরি করে আপনি সেটার জন্য কিন্তু রোল পারমিশন সেট করে দিতে পারবেন। আমি যদি অপারেটর এর জন্য রোল পারমিশন সেট করে দিতে চাই, আমি অপারেটর এর রোল পারমিশনটা আপডেট করতে হবে। চলে আসলাম এখানে, এসে আমি সবগুলা পারমিশনে দিতে পারি, চাইলে সবগুলা রিসেটও করতে পারি। সবগুলা এখানে কিন্তু কলাপস হয়ে আছে, দেখেন এগুলোকে এক্সপান্ড করা যায়। আমি চাইলে সবগুলা একসাথে এক্সপান্ড করতে পারি, সবগুলো একসাথে কলাপস করতে পারি। করে আমি যাকে যেই পারমিশন দেই না দেই আমি এগুলা সেট করে দিতে পারবো। আমি চাইলে কিন্তু আমার যে এখানে
যে উইজেটগুলো আছে ওই উইজেটগুলো কিন্তু ম্যানেজ করতে পারবো, বা কাকে কি দেখতে দিব না দিব এগুলো আমি ম্যানেজ করতে পারবো রোল পারমিশন থেকে। আমি ধরেন যে অপারেটর এ আছে ওই অপারেটর এ কে আমি কিছু পারমিশন দিব দেখার জন্য, আমি চাইলে কিন্তু এখান থেকে এই উইজেট পারমিশনগুলো দিতে পারবো, কাকে কোন উইজেটটা দেখার পারমিশন আমি দিতে চাই সেগুলো এখান থেকে সেট করে দিতে পারবো, এবং রোল প্রোফাইলগুলো আপনি ইউজারকে অ্যাসাইন করে দিতে পারবেন। আমি আবার আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আরও 2-4টা কথা বলি যে আমাদের উইন্ডোগুলো যদি খেয়াল করেন প্রত্যেকটা উইন্ডো কিন্তু দেখতে সিমিলার রাখার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে আপনার যে ইউজাররা আছে ইউজারদের আপনি খুব সহজে ট্রেন আপ করতে পারেন। একটা উইন্ডো মোটামুটি ভালোভাবে দেখিয়ে দিলে তারা যাতে বাকি উইন্ডোগুলো খুব ইজিলি আয়ত্ত করে ফেলতে পারে বা ব্যবহার করতে পারে কোনো প্রকার ইনস্ট্রাকশন ছাড়া। এই হচ্ছে আমার সফটওয়্যার পরিচিতি। এইখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কোনটা কী জিনিস, কিভাবে কাজ করে, কোনটার কী নাম, কোনটা দিয়ে কি কাজ করা যায়। আপনারা একটু এক পলকে এই উইন্ডো সহায়িকাটা বা কুইক নির্দেশিকাটা দেখে নিতে পারেন। এখন আমরা শুরু থেকে বলতেছি যে আমাদের সফটওয়্যারটা 4 লেভেল চার্ট অফ অ্যাকাউন্ট সাপোর্ট করে। এই বিষয়টা আসলে কি আমি একটু আপনাদের সংক্ষেপে এটাও দেখাই। দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা বিভিন্ন অ্যাকাউন্টিং হেড দেখতে পাইছেন, তাই না? এখানে যদি মানি রিসিটে আসেন দেখেন এখানেও কিন্তু বিভিন্ন হেড আছে। তারপরে যদি আপনি পেমেন্ট স্লিপে যান এখানেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং হেড বা খাত আছে, ঠিক আছে? এই খাতগুলো কিন্তু এমনি এমনি এখানে আসে নাই, এটা একটা জায়গা থেকে সেন্ট্রালাইজ একটা জায়গা থেকে আসছে যেটাকে বলে চার্ট অফ অ্যাকাউন্ট। তো লেজারেও যদি যান আপনি এখানেও কিন্তু দেখতে পাবেন যে অনেক খাত এখানে রয়েছে। তো এই খাতগুলোও কিন্তু এমনি এমনি আসে নাই, এইখান থেকে দেখতে পারবেন অ্যাডমিনের উইন্ডো থেকে। দেখেন এখানে কিন্তু খাতগুলো দেখা যাচ্ছে, এবং এই খাতগুলা মেইনলি এইভাবে সাজানো। আমি একটু আমার যে চার্ট অফ অ্যাকাউন্টটা এটাকে পিডিএফে দেই, ডেমো মোডে এটা ডিসেবল করা আছে। আচ্ছা আমার ডাউনলোড করা আছে, আমি ওখান থেকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্টটা। এখানে দেখা যাচ্ছে যে অ্যাসেটের আন্ডারে আছে কারেন্ট অ্যাসেট, তার আন্ডারে ক্যাশ ইন হ্যান্ড, এবং ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে আমার যে অ্যাকচুয়াল এই খাতগুলো ওগুলো এখানে দেখা যাচ্ছে। তারপর ক্যাশেট ব্যাংকের আন্ডারে কিছু খাত আছে, তো এগুলা সিকিউরিটি ডিপোজিটের আন্ডারে খাত আছে। তো এগুলো হচ্ছে অ্যাসেটের খাত। অ্যাসেটের খাতের পরে আছে ফিক্সড অ্যাসেট, তারপর লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস, তারপর ওনার সিকিউরিটি, ইনকাম, রেভিনিউ, এক্সপেন্স। তো আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার কোম্পানির জন্য চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এই চার্ট অফ অ্যাকাউন্টটা আপনি আপনার কোম্পানির জন্য আপনার প্রতিষ্ঠানের জন্য মনের মাধুরী মিশিয়ে সাজায় নিতে পারবেন অ্যাজ পার রোল, অ্যাজ পার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তো ঠিক আছে, আমরা মোটামুটি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আর ভিডিওটা লম্বা করতে চাই না। তো আমি যারা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা অনেক সময় নিয়ে দেখেছেন আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি ইআরপি সফটওয়্যার দরকার হয়, অ্যাকাউন্টিং সফটওয়্যার দরকার হয়, তারপর পয়েন্ট অফ সেল সফটওয়্যার দরকার হয়, আপনারা আমাকে মেসেজ করতে পারেন, ফেসবুকে নক দিতে পারেন, মোবাইলে ফোন দিতে পারেন। ভিডিওতে দেওয়া থাকবে ফোন নাম্বার, তারপর পোস্টের ক্যাপশনে বা ডিসক্রিপশনেও যোগাযোগের ইনফরমেশন দেওয়া থাকবে। আপনি যদি মনে করেন যে আপনার প্রতিষ্ঠান খুব ছোট পরিসরে আপনি শুরু করছেন, সফটওয়্যার ব্যবহার করতে চান, কোনো সমস্যা নেই। আপনি আমাদের ফেসবুকে মেসেজ দিয়ে জানান যে আপনার প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠান, কয়জন ইউজার ব্যবহার করবে, বা কী ধরনের সার্ভিস বা প্রোডাক্ট আপনারা প্রোভাইড করেন বা সেল করেন বা কী করেন। এগুলো জানালে আমরা হয়তো খুব মিনিমাল একটা মান্থলি চার্জ ধরে আপনাকে একটা প্যাকেজ দিতে পারবো। আর যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুব বড় হয় তাহলে তো কোনো কথাই নাই। আপনি যদি আমার এই সফটওয়্যার ব্যবহার করে একটা বেনিফিট পান অবশ্যই আপনি পেমেন্ট করবেন। আমরা এই সফটওয়্যারটা মান্থলি সাবস্ক্রিপশন বেসিসে অফার করছি। আপনি যে কয়টা মডিউল ইউজ করবেন, আপনার ইউজার যে কয়জন ইউজ করবে এবং কী ধরনের কাজে ইউজ করবেন এগুলোর উপর ভিত্তি করে আপনার বিলিংটা হবে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এটা কিন্তু একটা ক্লাউড বেসড সফটওয়্যার, এটা ইনস্টল করতে হয় সার্ভারে, সেজন্য কিন্তু একটা সার্ভার খরচ এবং একটা ডোমেইন খরচ যুক্ত হবে আপনার মান্থলি চার্জের বাহিরে। এটা বছরে একবার হয়, সেটা পেমেন্ট করতে হবে। তো আপনাদের সকলের ব্যবসার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।